নমস্কার। নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম আততায়ী, লেখা মানিক বন্দ্যোপাধ্যায়। স্মৃতিশাস্ত্রে কথিত আছে, অগ্নিদাতা, বিষদাতা, শস্ত্রধারী এবং ধন, ক্ষেত্র ও স্ত্রী অপহারক আততায়ী। অগ্নিকাণ্ডটি হইয়াছিল বেশ বড় রকমের। দিবাকর ও কৃত্তিবাস দুজনেই তখন ছেলে মানুষ। মফস্বলের এক শহরে একটা পানা ভরা পুকুরের দুই তীরে দুটি বাড়িতে তারা বাস করিত। দক্ষিণের 4 ভিটায় 4খানা ছোট ছোট ঘরের ছোট বাড়িতে থাকিত দিবাকর এবং উত্তরের 7-8 ভিটায় ছোট বড় 7-8টি ঘরের বড় বাড়িতে থাকিত কৃত্তিবাস। কৃত্তিবাসের বাবা ধনদাস লোকটা ছিল বড় রোগা আর বড় রাগী। মেজাজ তার সব সময় গরম হইয়া থাকিত। ইদানিং কতকগুলি সাংসারিক হাঙ্গামায় সে মেজাজে উত্তাপ সঞ্চারিত হইয়াছিল অনেক বেশি। একদিন তাই বেলা 11টার সময় স্কুল যাওয়ার বদলে রান্নাঘরের পিছনে ডোবার ধারে একটা বাঁশঝাড়ের নিচে দিবাকরের আবিষ্কৃত নূতন বেজি ধরা ফাঁদটি পাতিতে দুজনকে খুব ব্যস্ত দেখিয়া মারিতে মারিতে 2 জনকেই প্রায় আধ মরা করিয়া ফেলিল। দিবাকর ছিল কাঠের মতো সরু, সাপের মতো ভীরু আর চড়ুই পাখির মতো কোমল। একটি চড়েই সে আধমরা হইয়া গেল। কৃত্তিবাসকে আধমরা করিতে দুর্বল ধনদাসের হাঁফ ধরিয়া গেল। স্কুল দুজনে আগেও অনেকবার ফাঁকি দিয়াছে। সেদিন কিন্তু সত্যই স্কুল ছুটি ছিল। তবে কিনা বিচারে শাস্তি দিবার অধিকারটা দেশের বিদেশি সৎ বাপের চেয়ে ঘরের ছেলের ঘরোয়া আপন বাপের বেশি থাকাটা অন্যায় নয়। তাই শাসনটা ন্যায়সঙ্গত হয় নাই জানিবার পরেও ছেলেকে একটা চড় ফাও দিয়া ধনদাস রাগে গড়গড় করিতে করিতে চলিয়া গেল। খানিক পরে কৃত্তিবাস বলিল, রোজ সবাই মারে, কিছু করলেও মারে, না করলেও মারে, চল আমরা বাড়ি ছেড়ে পালাই। কৃত্তিবাসের 2 চোখ জবা ফুলের মতো লাল হইয়া উঠিয়াছিল, ঠোঁট দিয়া রক্ত পড়িতেছিল। দিবাকরের মসৃণ তেলতেলা গালে শুধু 2টি আঙুলের দাগ পড়িয়াছে। জলে ভরা চোখের স্তিমিত দৃষ্টিতে ডোবার ওপারে একটা গোসাপের চাল চলন দেখিতে দেখিতে বয়স্ক মানুষের মতো মাথা হেলাইয়া বন্ধুর প্রস্তাবে সায় দিয়া সে বলিল, আমার মামা বাড়িতে একটা চাকর ছিল। বাজারের পয়সা চুরি করেছে বলে মামা একদিন এমনি করে মেরেছিল চাকরটাকে। সেদিন সত্যি পয়সা চুরি করেনি। রাত্রির বেলা চাকরটা পালিয়ে গেল। যাওয়ার আগে করলো কি জানিস? ঘরের চালে আগুন ধরিয়ে দিয়ে গেল। এমন জব্দ হয়ে গেল মামা। শুনিয়া কৃত্তিবাস বলিল, আমিও চালে আগুন দিয়ে পালাবো। দিবাকর সায় দিয়া বলিল, তাই করা উচিত। যা রান্নাঘর থেকে আগুন নিয়ে আয়। উনানের একটা জ্বলন্ত কাঠ হাতে করিয়া কৃত্তিবাস ফিরিয়া আসিলে দিবাকর কাঠটা তার হাত হইতে নিজে গ্রহণ করিল। আমায় দে, নিজেদের বাড়িতে নিজে আগুন ধরাতে নেই। শীত তখন সবে শেষ হইয়াছে। ঘরের চালাগুলি যেন দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিবার জন্য এমনই একটি সুযোগের প্রতীক্ষা করিতেছিল। আগুন লাগিলে নাকি তার বন্ধু বাতাস আসিয়া জোটে। আগুনের বন্ধুটি সেদিন অনেক আগে হইতেই আধ শুকনো পাতা ঝরানোর মতো জোরালো অস্তিত্ব নিয়ে উপস্থিত ছিল। বাতাসের জন্যই উত্তরে ছোট ডোবার ওপাশের বাড়িগুলি বাঁচিয়া গেল, কিন্তু দক্ষিণে অত বড় পুকুর ডিঙাইয়া আগুন ধরিয়া উঠিল দিবাকর ও তাদের প্রতিবেশীর বাড়ির চালায়। তারপর লাফাইয়া আগাইয়া চলিতে লাগিল এক চালা হইতে আরেক চালায়। দিবাকর ও কৃত্তিবাসের মনের আগুন নিভিয়া গিয়াছিল গোড়ার দিকেই।
চারিদিকে ছুটাছুটি, হইচই ও আর্তনাদের মধ্যে ভয় বিস্ময় নির্বাক ও নিস্পন্দ হইয়া দুজনে দাঁড়াইয়া রহিল পুকুরের পূব দিকে একটা জাম গাছের নিচে, এবং আগুনের সেই ব্যাপক ও বিরাট মনোহর রূপ দেখিয়া মাঝে মাঝে একেবারে মুগ্ধ হইয়া যাইতে লাগিল। উনান হইতে আগুন সংগ্রহের সময় কৃত্তিবাসের মাসি রান্না করিতেছিল। সেদিনটা সে কোনো রকমে চুপ করিয়া রহিল। পরদিন সকালে ধনদাসের কানে কানে কথাটা ফাঁস না করিয়া সে থাকিতে পারিল না। তখনও ভিটায় ভিটায় স্তূপাকার ছাই ও কয়লার মধ্যে শিখাহীন আগুন গুমরাইয়া গুমরাইয়া জ্বলিতেছে। ওটা একটা জ্বলন্ত বাঁশ তুলিয়া ধনদাস পাগলের মতো ছেলের মুখে, বুকে, পিঠে যেখানে পারিল চাপিয়া ধরিতে লাগিল। দিবাকর তখন সেখানে ছিল না। একটা গাছতলায় ছড়ানো জিনিসপত্রের মধ্যে বসিয়া সে তখন ধীরে সুস্থে মুড়ি চিবাইতেছিল। দিবাকরের বাবা নিবারণ খুব সাবধানী ও হিসাবী মানুষ। ধনদাসের রান্নাঘরের চালাটা জ্বলিয়া উঠিয়াছে দেখিয়াই সে তাড়াতাড়ি ঘরের জিনিস বাহির করিতে আরম্ভ করিয়া দিয়াছিল। তবে এ কথাও সত্য যে নিবারণ ধনদাসের মতো বড় লোক নয়। কৃত্তিবাসের বাঁ চোখটি নষ্ট হইয়া গেল। বাঁ গালটা ঘষা পয়সার মতো মসৃণ হইয়া একটু কুঁচকাইয়া গেল। বুকে 3টি ছোট ছোট এবং পিঠে একটা পোড়া ঘায়ের দাগ চিরস্থায়ীভাবে আঁকা হইয়া গেল। কৃত্তিবাসের জন্য আর কোনো শাস্তির ব্যবস্থা হইল না। তার দেওয়া আগুনেই তার চোখটা কানা হইয়া গিয়াছে, আর গায়ে যথেষ্ট ছ্যাঁকা লাগিয়াছে বলিয়াই শুধু নয়, কে বলিতে পারে শাসন করিলেই ছেলেটা আবার কি করিয়া বসিবে। কথাটা ভাবিলেই বাড়ির লোকের হৃৎকম্প হয়। নিজের বাড়িতে যে আগুন দিতে পারে সে কি দা দিয়ে মানুষের গলা কাটিয়া ফেলিতে পারে না? লাঠি দিয়া মাথা ফাটাইয়া দিতে পারে না? কাজ চালানোর জন্য নিবারণ 1খানা এবং ধনদাস 4খানা ঘর তুলিল। যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস নষ্ট হইয়া গিয়াছিল একে একে আবার সেগুলি কেনা হইতে লাগিল। কিন্তু ধনদাসের বাড়িতে আত্মীয় কুটুম্ব অনেক। ঘরে কুলায় না, বিছানাপত্রে কুলায় না, থালা বাটিতে কুলায় না। খরচ আর অসুবিধা কৃত্তিবাসের উপর সকলের ক্রোধ ও বিরাগ দিনের পর দিন বাঁচাইয়া রাখে। অন্যরকম শাসন করার সাহসও তো কারো নাই। সকলে তাই সব সময় তাকে খোঁচায়, গাল দেয় আর অভিশাপ দেওয়ার মতো সমালোচনা করে। 1 ডজন কাঁসার থালা কিনিয়া আনিয়া ধনদাস বলে, প্রথমে যদি কেউ বলতো ওই লক্ষ্মী ছাড়া আগুন দিয়েছে, ওকে আমি আগুনে পুড়িয়ে মারতাম। নতুন থালায় ভাত বাড়িয়া ছেলের সামনে ফেলিয়া দিয়া মা বলে, নে গেল, এত লোক মরে তোর মরণ হয় না? দিবাকর চুপচাপ দাঁড়াইয়া সব দেখিয়া আর শুনিয়া যায়। জল আসে কৃত্তিবাসের কানা চোখে। কিন্তু মানুষের মমতা হয় দিবাকরের মসৃণ কোমল মুখে ঘন বিষাদের ছাপ আর বড় বড় চোখের অসহায় ভীরু দৃষ্টি দেখিয়া। দিবাকর বলে, আয়। আমবাগানের ছায়ায় বসিয়া কৃত্তিবাস অনর্গল কথা বলে, আর দিবাকর চুপ করিয়া শুনিয়া যায়। শেষে কৃত্তিবাস বলে, আগুন দিয়ে পালাবি বলেছিলি যে? দিবাকর সায় দিয়া বলে, বলে তো ছিলাম, কোথায় পালাবি? কলকাতায় পিসির বাড়িতে গেলে হয় না? তাই চ। পরদিন কৃত্তিবাস তার পিসির কাছে পলাইয়া গেল। সঙ্গে গেল দিবাকর। পিসি সাগ্রহে অভ্যর্থনা করিল, আয় বাবা আয়, ঘরে কি আগুন দিতে আছে বাবা? কি সর্বনাশটা করলি বল দেখি। কত উঁচুতে উঠেছিল রে আগুন, কতকাল আগুন দেখিনি। সেই ছেলেবেলা একবার দেখেছিলাম বিয়ের আগে, কান্তিদের বড় ঘরটায় আগুন লেগেছিল। আমি তো ভয়ে মরি, আমাদের বাড়িতে যদি লাগে। তা ভালো করে জ্বলতে না জ্বলতে সবাই মিলে আগুন নিভিয়ে দিল। কিন্তু কি চেহারাটাই তোর হয়েছে বাসু, দেখলে যে ভয় করে রে। দাদা সত্যি মানুষ নয়,
এমন করে নিজের ছেলেকে কেউ পোড়াতে পারে? রাগলে দাদা যেন চণ্ডাল হয়ে যায়। কৃত্তিবাসকে কাছে টানিয়া একবার শুধু তার মাথায় হাত বুলাইয়া পোড়া গালের শুকনো ক্ষত আঙুলে স্পর্শ করিয়া শিহরিতে শিহরিতে পিসি বলিল, খবর না দিয়ে এলি? পালিয়ে এসেছিস বুঝি? দাদাকে তো একটা তার করে দিতে হয়। ওগো শুনছো, ছুটে একবার পোস্ট অফিসে যাও, দাদাকে একটা তার করে দাও, বাসু এখানে এসেছে। আর এতক্ষণে ভালো করিয়া দিবাকরের মুখের দিকে চাহিয়া পিসির চাঞ্চল্য হারাইয়া ফেলিল। তোমার নাম কি বাছা? দিবাকর? দুজনে পিসির কাছে স্থায়ীভাবে থাকিয়া গেল। দিবাকর কেন থাকিয়া গেল কৃত্তিবাসের পিসি অথবা পিসেমশাই ভালো করিয়া বুঝিয়া উঠিতে পারিল না। তাকে এখানে থাকিতে দিয়া তার লেখাপড়া, ভরণ পোষণ, সেবা যত্নের ভারটাই বা এতখানি খুশি মনে নিজের ঘাড়ে তুলিয়া নিতেছে কেন, তাও তাদের মাথায় ঢুকিল না। প্রথম দিকে একবার কথা উঠিয়াছিল দিবাকরের ফিরিয়া যাবার। পিসি তখন বলিয়াছিল, থাক না, এখন তাড়াহুড়োর কি আছে? কিছুদিন পরে পিসমশাই আবার যখন ভাষা ভাষাভাবে কথাটা তুলিল, পিসি স্পষ্টই বলিয়া দিল, না, দিবু যাবে না। ওকে তাড়াবার জন্য তুমি এত ব্যস্ত হয়ে পড়েছ কেন? পিসেমশাই আমতা আমতা করিয়া বলিল, তাড়াবার জন্য নয়, ওর বাপ মা রাগ করতে পারে তাই বলছিলাম। পিসি হাসিয়া বলিল, রাগ করবে না ছাই করবে, একদিনের মধ্যে একটা চিঠি লিখে ছেলের খোঁজ নিল না, রাগ করবে। বাসু যায় তো যাক, দিবু যাবে না। পিসির মেজাজটা একটু খাপছাড়া রকমের, কিন্তু গরম নয়। চোখের জল ফেলিতে ফেলিতে সে উঁচু নিচু আঁকা বাঁকা ঝকঝকে দাঁত বাহির করিয়া অনায়াসে হাসিতে পারে। রাগে গা জ্বলিয়া গেলেও মিষ্টি কথা বলিতে পারে। কেবল পারে না মানুষকে ধমক দিতে বা শাসন করতে। শুষ্ক শীর্ণ শরীরে তার জোর নাই, শুধু আছে মুখের অনর্গল কথার ছন্দে ক্রমাগত হাত নাড়ার ছটফটানি। দুর্বল মনে তার তেজ নাই, শুধু আছে একটা অস্বাভাবিক ভোঁতা আনন্দের অফুরন্ত উত্তেজনা। দিবাকরের আদর পিসির কাছে দিন দিন বাড়িতে লাগিল। মানুষ কি সবসময় মনে রাখিতে পারে মুখ পোড়া কানা ছেলেটাই তার দাদার ছেলে, আর অন্য ছেলেটা তার কেউ নয়? এবং কথাটা মনে রাখিয়া পরের যে ছেলেটাকে দেখিয়া বাৎসল্য উথলিয়া ওঠে, তার বদলে সর্বদা আদর করিতে পারে দাদার ছেলেকে। সুতরাং পিসির কোনো দোষ নাই। পিসি যে দিবাকরকে ভালোবাসিয়াছে, কৃত্তিবাস তাতেই যেন কৃতার্থ হইয়া গেল। তাছাড়া দিবাকরের আদর বাড়িয়াছে বলিয়া কৃত্তিবাসের অনাদর তো বাড়ে নাই পিসির কাছে। কৃত্তিবাস তাতেই খুশি হইয়া গেল। এখানে কেউ যে তাকে খোঁচায় না, গাল দেয় না, অভিশাপ দেওয়ার মতো তার কথা আলোচনা করে না, তাই যথেষ্ট। কাঁটার বিছানা হইতে তুলিয়া ছেঁড়া কম্বলে শোয়াইয়া দিলেই ছোট ছেলে আরাম পায়। গদিতে গড়ানোর সুখে বঞ্চিত হওয়ার অভিমানে হয়তো কদাচিৎ ছেঁড়া কম্বলে মুখ গুজিয়া একটু কাঁদে, তাও অল্পক্ষণের জন্য। এমনই ভাবে দিন কাটিতে লাগিল। দিবাকর ও কৃত্তিবাসের বাড়ি হইতে মাঝে মাঝে তাগিদ আসিতে লাগিল কিছুদিনের জন্য বাড়ি যাইতে। মা নাকি তাদের বড় কাঁদে। দিবাকরকে বাড়ি যাইতে দিতে পিসির বড়ই অনিচ্ছা দেখা গেল। তোর গিয়ে কাজ নেই, বাড়ি গেলেই ফের তোকে ম্যালেরিয়া ধরবে। বাসু যদি যায় তো যাক 2-10 দিনের জন্য। কিন্তু বাড়ি যাইতে কৃত্তিবাসের কিছু মাত্র আগ্রহ দেখা গেল না। বাড়ির কথা ভাবিলে এখনো তার সর্বাঙ্গ ঘামে ভিজিয়া যায়। পোকায় কাটা দাঁতের মতো গাল আর বুক ও পিঠের পোড়া দাগের জায়গাগুলি শিরশির করে, ধোঁয়া লাগার মতো কানা চোখ জ্বালা করে। 7-8 বছরের মধ্যে তাই দুজনের একজনও বাড়ি গেল না। দিবাকর গেল না পিসির অনিচ্ছায়, কৃত্তিবাস গেল না নিজের অনিচ্ছায়।
তারপর একদিন একটা কড়া তাগিদ আসিল ধনদাসের কাছ হইতে। ধনদাস শুধু বাড়ি যাবার তাগিদ দেয় নাই, আরো অনেক কড়া কথা লিখিয়াছে। কৃত্তিবাস বলিল, এবার কি করে? দিবাকর বলিল, বাড়ি যা। সেই যে শৈলেন ছেলেটা পড়তো না আমাদের সঙ্গে, সেও এমনই করে বাপকে চটিয়েছিল। মরবার সময় ওর বাবা ওকে একটি পয়সা দিয়ে যায়নি। কাকাবাবুর কথা শুনে চলিস, বুঝলি? কৃত্তিবাস বলিল, তুইও আয় না। দিবাকর বলিল, থাকগে, পিসিমা আবার রাগ করবে। সুতরাং কৃত্তিবাস একাই বাড়ি চলিয়া গেল। কয়েকদিন মুখ ভার করিয়া থাকিয়া পিসি হঠাৎ একদিন দিবাকরকে জিজ্ঞাসা করিল, ও বাপের টাকা পাক বা না পাক, তা দিয়ে তোরা তো মাথা ব্যথা কেন রে দিব? দিবাকর এখন বড় হইয়াছে, মেডিকেল কলেজে ডাক্তারি পড়ে। এখন আর তাকে দেখিলে আগের মতো ততটা মনে হয় না যে কাদের বাড়ির সে হারানো ছেলে, এখনই বুঝি মুখে আঙুল দিয়া মার জন্য কাঁদিয়া ফেলিবে। আজকাল আর তেমনভাবে পিসির বুকে বাৎসল্য উথলাইয়া উঠে না। কেবল ব্রণের দাগ বা গোঁফ দাড়ির চিহ্নহীন তার বালকের মতো কোমল তেলতেলা মুখ আর বড় বড় চোখের দুশ্চিন্তা ভরা দৃষ্টি দেখিয়া প্রত্যেকবার অভ্যস্ত মমতাটা জোরে নাড়া খায়। দিবাকর কিছুই বলিল না, শুধু আহত বিস্ময় পিসির দিকে চাহিয়া রহিল। যে দৃষ্টি দেখিয়া পিসির স্বাদ হইতে লাগিল, তার বাদামি রঙের গালে একটা চুমা খাইয়া কানে কানে বলে, ষাট ষাট সোনা আমার। তবে রোগে ভুগিতে ভুগিতে আরো শুকাইয়া গিয়া পিসির মেজাজটা আজকাল একটু খিটখিটে হইয়া উঠিয়াছে কিনা, তাই স্বাদটা দমন করিয়া আবার বলিল, ওকে পাঠিয়ে দিলি? নিজেতেই গেলি না? মা না তোর খুব কাঁদে তোর জন্য? মাকে কাঁদিয়ে তুই পড়ে আছিস আমার কাছে? এতই তুই ভালোবাসিস আমাকে? দিবাকর এবারও কিছু বলিল না। বেশিক্ষণ পিসির উত্তেজনা সহ্য হয় না, বুক ধড়ফড় করে, মাথা ঝিমঝিম করে। এবার তাই হার মানিয়া পিসি দিবাকরের গায়ের উপর ঝাঁপাইয়া পড়িল। দু হাতে তাকে সবলে আঁকড়াইয়া ধরিয়া পিসি কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিল, আমি কি জানি না তুই কেন আছিস আমার কাছে? আমার জন্য তোর এক ফোঁটা মায়া নেই। তোকে চিনতে কি আমার বাকি আছে রে মুখ পোড়া ছেলে? পিসি একটু শান্ত হইলে দিবাকর জিজ্ঞাসা করিল, একবার বাড়ি যাব নাকি পিসি? পিসি মাথা নাড়িয়া বলিল, হুম, যাই না একবারটি, দুদিনের জন্য। না, একেবারে আমার চিতায় আগুন দিয়ে যাস। আদেশটা দিবাকর পালন করিতে পারিল না। কয়েক মাস পরে পিসির চিতায় আগুন দিবার প্রয়োজন উপস্থিত হইলে সে কাজটা করিল কৃত্তিবাস, তার মেসের বাসা হইতে আসিয়া। দেশ হইতে ফিরিয়া আসিলে কৃত্তিবাসকে পিসি বাড়িতে উঠিতে দেয় নাই। কয়েকদিনের জন্য বাড়ি গিয়া কৃত্তিবাস ফিরিতে বড় দেরি করিতেছিল। একদিন ধনদাসের একখানা চিঠি আসিল। সে অবিলম্বে ছেলের বিবাহের ব্যবস্থা করিয়াছে, পিসি যেন অবিলম্বে যায়। চিঠি পড়িয়াই পিসি তো রাগিয়া আগুন। পিসিকে এমনভাবে রাগিতে দিবাকর আর কখনো দেখে নাই। এত বছর খাওয়ালাম, পড়ালাম, মানুষ করলাম ছেলের মতো, বিয়ে সব ঠিক করে আমায় শুধু নেমন্তন্ন, কুটুমের মতো নেমন্তন্ন, একবার জানানোর দরকার মনে করল না। কোথায় বিয়ে, কি বৃত্তান্ত, একবার জিজ্ঞেস পর্যন্ত করলে না আমাকে। কৃত্তিবাসের বিশেষ দোষ ছিল না। দিবাকর অবশ্য তাকে বিবাহ করিতে, বিশেষত একটা গেঁয়ো একটা মূর্খ মেয়েকে বিবাহ করিতে আলোচনা প্রসঙ্গে অনেকবার বারণ করিয়াছিল। কিন্তু এদিকে আবার বাড়ি যাওয়ার সময় বলিয়াও দিয়াছিল বাপকে যেন সে না চটায়। দিবাকর এখন কাছেও ছিল না যে জিজ্ঞাসা করিয়া একটু মনের জোর ধার করিয়া আত্মরক্ষা করিবে। 2 মাস পর সে ফিরিয়া আসিল, কিন্তু পিসির বাড়িতে উঠিল না। পিসি আগেই অতি স্পষ্ট ভাষায় একখানা পত্র লিখিয়া জানাইয়া দিয়াছিল তার বাড়িতে কৃত্তিবাসের আর ঠাঁই হবে না। দিবাকর বন্ধুর বিবাহে যায় নাই, পিসির অনুমতি ছিল না। কৃত্তিবাস কলিকাতায় ফিরিয়া আসিয়াছে শুনিয়া পিসি দিবাকরকে বারণ করিয়া দিলেন,
সে যেন ওই ঘর জ্বালানো মুখ পোড়া কানা ছেলেটার ধারে কাছেও না যায়। তোকেও তাহলে খেয়ে দিয়ে দেবো বলে রাখছি। কৃত্তিবাস একদিন দেখা করিতে আসিয়া বলিল, আমার কি দোষ ছিল পিসিমা? পিসি বলিল, তোর আর দোষ কি? তোদের কারও কোনো দোষ নেই। তোরা সবাই মহাপুরুষ, দোষ সব আমার। পরের ছেলেকে ঘরে এনেই দোষ করেছি আমি। শটান তুই মিশে চলে গেলি স্টেশন থেকে, একদিন পরে এলি দেখা করতে। তারপর দিবাকরকে বলিল, তুই আর আছিস কেন? তুইও যা, যেখানে তোর সুবিধা হয়। দুদিন পর তো যাবি, দুদিনের জন্য আর মায়া বাড়ানো কেন? কয়েকদিনের মধ্যে ঠিক এই কথাটাই কৃত্তিবাসও দিবাকরকে বলিতে আরম্ভ করিল। প্রথমে আমতা আমতা করিয়া, তারপর মিনতি করিয়া, এবং তারপর দুঃখে অভিমানে কানা চোখ মিটিমিটি করিতে করিতে বন্ধুত্বের দাবি জানাইয়া। দুজনে দু জায়গায় থাকিবে বলিয়া কি তারা একসঙ্গে কলকাতায় পলাইয়া আসিয়াছিল? তার চেয়ে পিসি কি দিবাকরের বেশি? সে কি এমনই তুচ্ছ দিবাকরের কাছে? তুই না বলেছিলি জীবনে আমাদের কখনো ছাড়াছাড়ি হবে না? একদিন তাই দিবাকর পিসিকে বলিল, বাসুকে এবার আসতে বললে হয় না পিসিমা? ছেলে মানুষ। পিসি সন্দিগ্ধ হইয়া বলিল, খুব বুঝি মেলামেশা চলছে ছোড়ার সঙ্গে? আমায় ছেড়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে বুঝি সবসময়? শেষে যখন কৃত্তিবাস অভিমানে চুপ করিয়া গেল, দিবাকরকে তার কাছে আসিয়া থাকিবার কথা বলার বদলে ম্লান মুখে একথা ও কথা বলিয়া মেসের ঘরের জানালা দিয়া রাস্তার ট্রাম বাস দেখিতে লাগিল, তখন একদিন দিবাকর পিসিকে বলিল, অসুখ কি তোমার সারবে না পিসিমা? দেখি তোমার হাতটা একবার পরীক্ষা করে। নে নে, পাশ না করেই তুই একটা মস্ত ডাক্তার হয়েছিস বলিয়া পিসিমা তৎক্ষণাৎ সাগ্রহে দিবাকরকে বুক পরীক্ষা করিতে দিলেন। কানে স্টেথোস্কোপ লাগাইয়া দিবাকর অনেকক্ষণ মনোযোগের সঙ্গে পিসির হার্ট পরীক্ষা করিল। তারপর গম্ভীর মুখে বলিল, নগেন বলে একটা ছেলে পড়তো আমাদের সঙ্গে, তার মাসির ঠিক এমনই অসুখ ছিল। কত ওষুধ খেলে কিছুতে কমল না। শেষে একটু একটু আফিম খাওয়া অভ্যেস করে ভালো হয়ে গেল। পিসি উৎসুক হইয়া বলিল, আফিমের কথা বলেছে বটে অনেকে, দাঁড়া কবিরাজকে একবার শুধিয়ে নি। কবিরাজ অনেক বছর ধরিয়া পিসিকে অনেক রকম ওষুধ খাওয়াইয়া অনেক টাকা রোজগার করিয়াছে। তবু সে এই সহজ ও সস্তা চিকিৎসার ব্যবস্থায় সায় দিল। প্রতিদিন সন্ধ্যাবেলা পিসি 1 পয়সা মূল্যের আফিম খাইবে। দিবাকর আফিম কিনিয়া আনিল, 1 পয়সার নয়, অনেক পয়সার। এবং 1 পয়সার আফিম যে কতটুকু হয় সে আন্দাজ তো পিসির ছিল না। এক রত্তি ওষুধে অসুখ ভালো হওয়ার সম্ভাবনায় বিশ্বাসও ছিল না। তাই প্রতি সন্ধ্যায় সব জ্বালা যন্ত্রণা ভোঁতা করিয়া আঠার মতো চটচটে ঘুমের রস মাখানো স্তিমিত আলো ও শব্দের এত বিস্ময়কর জগতে পিসিকে নিয়ে যাইতে লাগিল একটি বেশি পরিমাণের আফিম। কয়েকদিন পরে এই স্বপ্নের জগৎ হইতে ধীরে ধীরে ঘুমের দেশে যাওয়ার বদলে বড় তাড়াতাড়ি সমস্ত জগৎটাই পিসির ঝাপসা হইয়া আসিল। ডাক্তার আসিয়া আফিম খাওয়ার ব্যবস্থা করার জন্য কবিরাজের অনেক মুণ্ডুপাত করিল, কিন্তু পিসির নিস্তেজ হৃৎস্পন্দনকে আর কোনো রকমে সতেজ করিয়া তুলিতে পারিল না। পিসিমশাই কিছু বলিল না। দিবাকরের ভবিষ্যৎ বউয়ের জন্য পিসির গয়নাগুলি আর দিবাকরের পড়ার খরচের জন্য পিসির নামে এখানে ওখানে রাখা টাকাগুলি দিবাকরকে দিয়া কলিকাতার বাসা তুলিয়া দিয়া দেশে চলিয়া গেল। দিবাকর কৃত্তিবাসের মেসের ঘরে গিয়া আশ্রয় গ্রহণ করিল। তারপর একদিন বড়লোক ধনদাস মারা গেলে তার বড়লোকত্ব আয়ত্তে আসায় কৃত্তিবাস বলিল, দুজনে থাকলে মেসে পড়ে থাকবো কেন ভাই? ফিরতে একটু রাত করলে দরজা খুলতে কিরম হাঙ্গামা করে বলতো? কথাটা সে বলিল অনুগ্রহ ভিক্ষা করার মতো। ধনদাস বাঁচিয়া থাকিতে বন্ধুর জন্য বেশি টাকা খরচ করিতে পারে নাই বলিয়া কৃত্তিবাসের লজ্জার সীমা ছিল না। দিবাকর বলিল, তা তো করে, কিন্তু কোথায় যাবি? কৃত্তিবাস বলিল,
ছোটখাটো একটা বাড়ি ভাড়া নেওয়া যাক। হ্যাঁ, ছোট গলিতে কৃত্তিবাসের ভাড়া করা ছোট বাড়িতে 2 বছর তাদের সুখেই কাটিয়া গেল। তারপর দুজনেই ডাক্তারে পরিণত হওয়ায় ভাড়া করা হইল আর একটু বড় রাস্তার ধারে আর একটুকু বড় একটা বাড়ি। সদরকে পরিণত করা হইল চিকিৎসা কেন্দ্রে। ঘর ভরা আসবাব আসিল, আলমারি ভরা ওষুধ আসিল, অস্ত্র চিকিৎসার অস্ত্রশস্ত্র আসিল, আর আসিল চক্ষু চিকিৎসার দামি দামি যন্ত্রপাতি। কৃত্তিবাস হইল সাধারণ ডাক্তার, ওষুধ দেওয়া ডাক্তার, এবং দিবাকর হইল চক্ষু চিকিৎসক, চোখের রোগের বিশেষজ্ঞ ডাক্তার। এই সব ব্যবস্থা করিতে কৃত্তিবাসের হাতে টাকা গেল ফুরাইয়া। একদিন সংকোচে কাতর হইয়া কৃত্তিবাস বলিল, টাকা ছাড়া তো চলবে না ভাই। দিবাকর বলিল, তা তো চলবে না, কিন্তু কোথায় পাবি টাকা? জমি জমাগুলো বিক্রি করে দিলে হয় না? সম্পত্তি বিক্রয়ের ব্যবস্থা করিতে কৃত্তিবাস চলিয়া গেল দেশে, এবং তাহার সাময়িক অন্তর্ধানে জীবনে এই প্রথমবার বিশ্বজগৎ দিবাকরের কাছে হইয়া গেল ফাঁকা। কারো জন্য অবশ্য মন কেমন করে না। বাড়ি গিয়া কৃত্তিবাস মরিয়াছে না বাঁচিয়া আছে জানিতে বিন্দু মাত্র আগ্রহ জাগে না। শুধু মনে হয় সমস্ত পৃথিবী যেন তাকে ত্যাগ করিয়াছে, তার কেউ নাই। তাই মাস দিনের পরে অনেক আগে বিবাহ করা বড় সড় সুশ্রী বউটিকে একেবারে সঙ্গে করিয়া কৃত্তিবাস ফিরিয়া আসিলে মনটা তার বড় খারাপ হইয়া গেল। লজ্জা সংকোচে চোখ নামাইয়া অপরাধীর মতো কৃত্তিবাস বলিল, এমন কাঁদা কাটা করতে লাগলো ভাই। তাছাড়া কি বলল জানিস? সঙ্গে করে যদি না আনি, হয় একা একা আমার কাছে চলে আসবে, নয় গলায় দড়ি দিয়ে মরবে। ভালো চোখটি মিটমিট করিতে লাগিল কৃত্তিবাসের। খানিকক্ষণ দিবাকরের মন্তব্যের জন্য অপেক্ষা করিয়া আবার বলিল, যাই হোক, সেবা যত্ন তো করতে পারবে আমাদের। লজ্জিত ও অপরাধী কৃত্তিবাসকে দেখার অভ্যাস দিবাকরের অনেক দিনের। আজ তার মনে হইল এ লজ্জা আর অপরাধের ভঙ্গিটা কেমন যেন নূতন ধরনের। কিছুদিন দেশের বাড়িতে কাটাইয়া কৃত্তিবাস যেন সচেতন অভিনয়ের বিদ্যা আয়ত্ত করিয়া আসিয়াছে। টাকাও কৃত্তিবাস আনিয়াছিল অনেক, কিন্তু হিসাবের চেয়ে অনেক কম। সমস্ত সম্পত্তি বিক্রয় করিলে কমপক্ষে কত টাকা পাওয়া উচিত, বাড়ি যাওয়ার আগে কৃত্তিবাসকে সে কথাটা দিবাকর ভালোভাবেই বুঝাইয়া দিয়াছিল। কথা বলিতে গিয়া কৃত্তিবাস ঢোক গিলিল 3 বার। তারপর বলিল, সব বিক্রি করিনি ভাই, কয়েকটা সম্পত্তি থেকে বেশ আয় হয়। তাছাড়া আমি ভাবলাম অত টাকা তো লাগবে না। এবার পরিচিত ভঙ্গিতেই অপরাধী কৃত্তিবাস ঘন ঘন ঢোক গিলিতে লাগিল, আর এক হাত দিয়া কচলাইতে লাগিল তার আরেকটা হাত। মুখ দেখিয়া মনে হইতে লাগিল দিবাকর একটা কড়া কথা বলিলেই সে বুঝি কাঁদিয়া ফেলিবে। দেখিয়া খুশি হইয়া দিবাকর তাই তাকে আর কিছুই বলিল না। নিজের বড় শয়নঘরটি খালি করিয়া কৃত্তিবাস আর তার বউয়ের শয়নঘরে পরিণত করার ব্যবস্থা করিতে ব্যস্ত হইয়া পড়িল। কৃত্তিবাসের হুকুমে ইতিমধ্যে দিবাকরের সামনে মহামায়ার ঘোমটা, কপালের যেখানে কৃত্তিবাসের অনুরোধে এখন সে আলপিনের মাথায় সিঁদুর লাগাইয়া প্রায় অস্পষ্ট ফোঁটা দিতে আরম্ভ করিয়াছে, সেখানে উঠিয়া গিয়াছিল। এক পাশে প্রতিমার মতো দাঁড়াইয়া সে অবাক হইয়া দিবাকরকে লক্ষ্য করিতে লাগিল। শ্বশুর নয়, ভাসুর নয়, দেবর নয়, দূরসম্পর্কের আত্মীয় পর্যন্ত নয়, শুধু তার স্বামীর বন্ধু। তবু সেই যেন সব ব্যবস্থা করিতেছে সে, হুকুম দিতেছে সে, দোষ ধরিতেছে সে, চাকর ঠাকুরকে ধমক দিতেছে সে। সে যেন এ বাড়ির আশ্রিত নয়, তার বাড়িতেই যেন সস্ত্রীক বেড়াইতে আসিয়াছে তার বন্ধু। রাত্রে মহামায়া স্বামীকে জিজ্ঞাসা করিল, তুমি ওকে এত ভয় করো কেন? কৃত্তিবাস অবাক হইয়া বলিল, ভয় করি? ভয় আবার করলাম কখন? মহামায়া হাসিয়া ফেলিল, মানুষটার ভয় সবসময় কেঁচো হয়ে আছো, আর বলছো ভয় করলে কখন?
তারপর হাসি বন্ধ করিয়া গম্ভীর হইয়া বলিল, যাই বলো, তোমার ব্যাপার ট্যাপার কিছু বুঝতে পারছি না বাপু। তোমার বাড়িঘর, খেতে পড়তে দিচ্ছ তুমি, তোমার টাকা নিয়ে বাবু আনা করে বেড়াচ্ছে, আর ওর ভয়ে তুমি নিজে যেন চোর হয়ে আছো তোমার নিজের বাড়িতে। শুনিয়া কৃত্তিবাস চোখ বড় করিয়া খানিকক্ষণ তার মুখের দিকে চাহিয়া রহিল। তারপর ভয় ভয় বলিল, কি যে বলো তুমি? ভয় করব কেন? ছেলেবেলার বন্ধু তো। মনে কষ্ট লাগবে বলে একটু সামলে সুমলে চলি। মহামায়া বলিল, ভদ্রলোককে বলে দাও না এবার, তোমার ঘাড় না ভেঙে কোথাও থাকুন গিয়ে। কৃত্তিবাস বিবর্ণ মুখে বলিল, ছি, তাই কি বলা যায়? আরেকদিন বলিবে ভাবিয়া প্রথম দিন কথাটা তুলিয়াই বেশি কিছু বলা ভালো নয় ভাবিয়া তখনকার মতো মহামায়া চুপ করিয়া গেল। চেষ্টা করিয়া কৃত্তিবাসের বিবর্ণ মুখে মুগ্ধ মনের ভোঁতা জ্যোতিও ফিরাইয়া আনিল। কিন্তু অনেক দিন পরে ফিরিয়া পাওয়া স্বামীর সোহাগে যে তীব্র তীক্ষ্ণ স্বাদ অনেক দিনের বঞ্চিতা ও অবহেলিতা স্ত্রী পায়, গত 2 মাস যে স্বাদ পাইয়া মহামায়া রাত্রিগুলি ভাবাবেগে উদ্বেল হইয়া উঠিয়াছে, আজ যেন সেটা কোনো মতেই খুঁজিয়া পাওয়া গেল না। তার স্বামীর ঘাড় ভাঙে বলিয়া দিবাকরের উপর রাগ হওয়ার বদলে ঘাড় ভাঙিতে দেয় বলিয়া কৃত্তিবাসের বিরুদ্ধেই একটা অসহায় ক্ষোভ সারাক্ষণ মনের মধ্যে গুমরাইতে লাগিল। তারপর একে একে অনেকগুলি রাত্রি আসিয়া চলিয়া গেল। তুলিয়া রাখা কথাটা মহামায়ার আর পাড়া হইল না। প্রথম দিকের কয়েকটা রাত্রি ভাবিল কদিন পরে কথাটা তুলিব। তারপর আরও কতগুলি রাত্রি কাটিয়া যাওয়ার পর ভাবিতে লাগিল, কি আর হইবে ও কথা তুলিয়া। সেবাসে করিতে লাগিল দুজনের ম্লান গম্ভীর মুখে। ডাল তরকারি মাছের ঝোলে স্বাদ আসিল। হঠাৎ একদিন ময়লা জামা কাপড়ের স্তূপ ঘাটিয়া কাজ চালানো গোছের ফর্সা জামা কাপড় খুঁজিবার প্রয়োজন মিটিয়া গেল। ঘর দুয়ার হইল সাজানো গোছানো পরিষ্কার। ঘরে তৈরি নিমকি সিঙাড়া মুখে দিয়ে চা খাইতে খাইতে দিবাকর বলিতে লাগিল, আগে তোমাকে আনানো হয়নি বলে কি আফসোসটাই যে হচ্ছে এখন। আর মৃদু হাসিয়া কৃত্তিবাস বলিতে লাগিল, তুই বললেই আনতাম, ও তো আসবার জন্য পা বাড়িয়েই ছিল। আর দিবাকরের পলকহীন স্থিমিত দৃষ্টিপাত স্বামীর খাপছাড়া মন্তব্যের একটি লাকসই জবাব দিবার উপক্রম করিয়াও মহামায়া চুপ করিয়া যাইতে লাগিল। তারপর একদিন দিবাকর বলিল, তোর চোখটা যে বড় বেশি লাল দেখাচ্ছে বাসু। কৃত্তিবাস বলিল, চোখ তো আমার মাঝে মাঝে লাল হয় আর জ্বালা করে, এ চোখটার জন্য কোনো নার্ভাস রিয়াকশন হয় বোধ হয়। দিবাকর বলিল, না সেরকম নয়, আয় তো দেখি। অনেকক্ষণ দিবাকর তার চোখটি পরীক্ষা করিল। পিসির হার্ট পরীক্ষা করার চেয়ে অনেক বেশি সময় আর মনোযোগ দিয়া। তারপর মুখখানা সেদিনের চেয়ে আরো বেশি গম্ভীর করিয়া বলিল, তুই না ডাক্তারি পাশ করেছিস? তুই না ডাক্তার? কৃত্তিবাস সভয়ে বলিল, কি হয়েছে? দিবাকর আহত বিস্ময়ের সঙ্গে বলিল, এখনো বুঝতে পারছিস না? কৃত্তিবাস লজ্জা পাইয়া মাথা নিচু করিয়া বলিল, পারছি, আমারও একটু যেন সন্দেহ হচ্ছিল। দিবাকর রাগ করিয়া বলিল, সন্দেহ হচ্ছিল তো বললে না কেন? এত যে দেরি হয়ে গেল এখন। যাকে, কি আর হবে তোকে এসব বলে। কৃত্তিবাস কোনো দিন দিবাকরকে রাগ করিতে দেখে নাই। সে একেবারে উদ্ভ্রান্ত হইয়া গেল। দিবাকর অনেকক্ষণ ভাবিয়া বলিল, কলেজের হাসপাতালে যাবি? কৃত্তিবাস কাতরভাবে বলিল, ধ্যাত, তুই থাকতে কলেজের হাসপাতালে কেন যাব? 1 ঘণ্টার মধ্যে দিবাকর তার চোখে অস্ত্র করিল। মহামায়া রান্নাঘরে দিবাকরের প্রিয় খাদ্য পায়েস করিতে বড় ব্যস্ত ছিল। কড়াই নামাইয়া উপরে গিয়া সে দেখিল তার কানা স্বামীর ভালো চোখটিও ব্যান্ডেজে ঢাকা পড়িয়াছে। নিজের চোখ দুটি আক্রমণোদ্যত বাঘিনীর চোখের মতো করিয়া সে দিবাকরের দিকে চাহিয়া রহিল।
দিবাকর নির্বিকার সহজভাবে বলিল, সময় মতো বলেনি, কি হয় এখন কে জানে। সুতরাং কৃত্তিবাস অন্ধ হইয়া গেল। তারপর একদিন সকালে নিচের ঘরের অন্ধকারে বসিয়া বসিয়া ঝিমানোর বদলে উপরের নিজের শোবার ঘরের অন্ধকারে আরাম করিয়া শুইয়া শুইয়া ঝিমানোর স্বাদ জাগায় অন্ধ কৃত্তিবাস হাতড়াইয়া হাতড়াইয়া যেই ঘরের দরজার কাছে গিয়াছে, দুটি কানে যেন তার পুরুষ ও নারী কণ্ঠের ফিসফিসানির বজ্রপাত হইতে আরম্ভ হইয়া গেল। খানিকক্ষণ সে দাঁড়াইয়া রহিল বজ্রাহতের মতোই, তারপর ফিরিয়া গেল নিচে। পা ফসকাইয়া সিঁড়ি দিয়া গড়াইতে গড়াইতে নিচে পড়িয়া গেল, তবু সে থামিল না। অন্ধ মানুষের একা এ জগতে বিচরণ করা সম্ভব নয় টের পাইয়া একা বাহির হইয়া যাওয়ার বদলে শুধু সঙ্গে নিল চাকরটাকে। কোথায় গেল কৃত্তিবাস ভগবান জানেন। কিছুকাল পরে দিবাকরের নামে ডাকে শুধু আসিল একটি দলিল। ভালো আয় হয় বলিয়া পরের পরামর্শে যেসব জমি জমা কৃত্তিবাস বিক্রয় করে নাই, সেগুলি সে দিবাকরকে দান করিয়া দিয়াছে। একে অবশ্য ঠিক দান বলে না, এ একটা নিষ্ক্রিয় প্রতিশোধের চাল মাত্র। দিবাকরের মতো মানুষদের উপরে কৃত্তিবাসের মতো মানুষরা চিরকাল এইরকম চাল খাটাইয়া আসিতেছে। শ্রদ্ধেয় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আততায়ী গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন আর পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।